নমস্কার, আমোদরিয়া নিউজ স্টুডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা আবারও একটা নতুন পর্ব নিয়ে এসেছি, আর নতুন পর্ব মানেই নতুন মানুষ। আর আমাদের যে এই পর্বগুলো চলছে, আমাদের সৌন্দর্য নিয়ে পর্ব চলছে, তাই আবারও আমাদের মাঝে আজকে নতুনভাবে আরও একজনকে পেয়েছি, সমীরণ ঘোষ আজকের আমাদের পর্বের যিনি অতিথি। আর সমীরণদা কেমন আছো বলো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। আর যেটা আমরা প্রথমত যে আমরা পুজো নিয়ে অনেক রকমের অনেক আড্ডা দিচ্ছি, আরও অনেক কিছু আমরা শুনবো। তবে যিনি আমাদের এত সুন্দর করে সাজান, তার জীবনের যে এই পথ চলা এবং এইখানে আসা কিভাবে, সেটা আগে শুনবো। তার আগে বলো যে এই যে একজন ছেলে মেকআপ আর্টিস্ট, তাই তো, এটা জীবনে কতটা এফেক্ট করে? অনেকের যেমন হচ্ছিল অনেক বলে যে এটা কেন বেছে নিলি বা কি, হ্যাঁ সেরকম হয়তো আমাকেও খুব শুনতে হয়েছিল যে এটা কেন বাঁচলি বা কি ব্যাপার। হ্যাঁ, তো সেইভাবে যে মানে কেউ আমাকে মানে কথা শুনিয়েছে বা কোনো হেনস্থা হয়েছে সেরকম আমার মানে প্রবলেম ফেস করতে হয়নি। আর ফ্যামিলি সাপোর্টও ছিল, প্রথম থেকেই ছিল, এমন না যে ফ্যামিলি সাপোর্ট ছিল না। বা আর মেকআপ প্রফেশনে আসাটা একেবারে আমার মানে কাকতালীয়ভাবেই এই পথে আসা। মানে সেটা কিভাবে, মানে তার সাথে মেকআপের আগে কি মানে কি? না না, মেকআপের আগে ছোটবেলায় আর্ট শিখতাম এতটুকুই, বা নাচ ফাজ বা হাবিজাবি এসবের সাথে কোনোদিনই কোনো যুক্ত ছিলাম না। আর তার থেকেও বড় কথা হচ্ছে অনেক সময় যে দেখা যায় যে হয়তো কেউ সাজাতে পারে বা অনেকে যেমন আগে ধরো মানে সাজায়, তারপরে অনেকে হয়তো অ্যাপ্রিশিয়েট করে যে তুই তো ভালো সাজাস বা কিছু। হ্যাঁ, সেরকম ভাবে আমি কখনো সাজাইনি। আমার সবে আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি, দেওয়ার পরে মানে কলেজ শুরু হয়েছে আমার, সেগুলি শিলিগুড়ি কলেজ ছিল, তো যেরকম ক্লাস হতো সেভাবে যাওয়া আসা ছিল। অ্যাকচুয়ালি বেসিক্যালি কি হয়েছিল, আমার মানে আমার পিসি কলকাতাতে থাকে, তো পিসি এসেছিল আমাদের এখানে শিলিগুড়িতে। হ্যাঁ, তো এবারে এরকম হট করে একদিন রাত্রেবেলা, মানে সেটা আমার 2017-র কথা। সেই সময় মানে মেকআপ ব্যাপারটা, মানে ব্রাইডাল মেকআপ ব্যাপারটা কিন্তু মানে মানে কি বলবো, মানে সবে একটা হাইলাইট ব্যাপার ছিল ওই সময়টাতে। তো এরকম বলছিল যে এখন তো অনেকেই মেকআপ শিখছে, আর তো শিলিগুড়িতে, কলকাতাতে বা ওইসব জায়গায় ছেলে মেকআপ আর্টিস্ট দেখা গেল, শিলিগুড়িতে একেবারেই মানে খুব রেয়ার, খুব মানে কয়েকজন, এরকম একটা ব্যাপার, মানে হাতে গোনা যাবে। তো সেক্ষেত্রে হচ্ছে তখন বলেছিল যে এখন তো এই জিনিসটা এখন বেরিয়েছে, তো হচ্ছে হলো করতে পারিস। ওই একটা কথাতেই আমার এই মানে এই পথটা বেছে নেওয়া। হ্যাঁ, তো এরকম তারপরে বাবাকে বললাম, তো বাবাও রাজি ছিল। তো মানে মানে কি বলবো, মানে ওই পিরিয়ডটাতে মানে করে আমাকে মানে পুশ আপ করেছে আমার পিসি, মানে এই লাইনটাতে আসার জন্য। তারপরে ধরো ইভেন আমার মানে মানে শেখার মানে টাকা পয়সা বা যেটা থাকে জিনিস কেনা থেকে শুরু করে সব আমার বাবাই দিয়েছিল। হ্যাঁ, তো তো সেই সময় হচ্ছে হলো আমি পুশ আপ করলাম আমার পিসি, আর হচ্ছে হলো আর যার কাছ থেকে ধরো আমি শিখেছি, বা বাবা যেহেতু আমাকে আর্থিক দিক থেকে সাহায্য করে, তো দুজনকেই গুরু বলা চলে। এই সব মিলিয়ে আজকে আমি। আর দেখো, প্রথম থেকে যখন শুরু করেছো, মানুষের একটা হয়, সেটা যে কোনো প্রফেশনে একটা আপস এন্ড ডাউন আসে, তাই না? তো প্রথম দিক থেকে এই যে এখন মোটামুটি তুমি বলতে পারো যে দেখো, সাকসেস তো মানুষের যতদিন সে বেঁচে থাকবে আমি মনে করি, এবং শিক্ষা এমন একটা বস্তু যে সবসময় তাকে শিখিয়ে যায়, তাই না? তো এই যে তোমার যে কেরিয়ারটা, মানে এখন মনে হচ্ছে যে আমি যে কথাটা বললাম যে আপস এন্ড ডাউন, প্রথমে এই যে সেরকম কি এসছে লাইফে যে ডাউন হয়েছে বা না? তো আমার কাজ যখন আমি শিখেছিলাম ধরো সেই সময় ডিসেম্বর কি জানুয়ারি এরকম ছিল। তো তারপরে ধরো একটু মানে আস্তে 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 ধরো কাজ করা, হ্যাঁ, কাজ ওই গণমাধ্যম দ্বারা হচ্ছে হলো দেখানো। তো সেইভাবেই আমি এই প্রফেশনে আমি ইনফ্যাক্ট মানে এটাও আমার হয়েছিল যে আমি কিন্তু ভেবে আসিনি যে আমি এই প্রফেশনেই থাকবো। একেবারে হঠাৎ করে আসা, মানে আমার কোনো প্ল্যান ছিল না। ইনফ্যাক্ট যখন আমি শিখেছি তখনও মনে হয়েছিল যে আমি পারবো না, আমি করতে পারবো না, হয়তো আমার এইটা মানে মানে শিখেছি মানে এতটুকুই, মানে আর কিছু কিনবো না, কিছু করবো না, এরকম একটা ব্যাপার, যে আমার মনে হয় আর হবে না। তো আস্তে আস্তে ওই সাজানো বা লোকের কাছে আমার সাজানো পৌঁছানো, আমার সাজানো লোকের ভালো লাগা, এই করে 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 অ্যাকচুয়ালি কি হয়, আস্তে 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 আমার জার্নিটা শুরু হয়। আর প্রথম শেখার সাথে সাথে তো আর কোনো কিছু এরকম হয় না যে না শেখার সাথে সাথে কাজটা আমার রানিং চলে যাচ্ছে, এরকম তো না। হ্যাঁ, লোককে জানতে সময় লাগবে, বুঝতে সময় লাগবে। তারপরে হচ্ছে হলো ইনফ্যাক্ট এরকম হয় যে অনেক সময় দেখা যায় যে তোমার ছেলেদের কাছে সাজবো না বা কিছু, অনেকে এরকম বলে না, হ্যাঁ অনেকেই বলে। হ্যাঁ, আমার যে খুব ওইসব প্রবলেম হয়েছে
আমি মানে ওটা মানে অ্যাকচুয়ালি দেখো কাজের জায়গায় ধরো একটু প্রবলেম, অ্যাকচুয়ালি ওটাকে প্রবলেম বলাই চলে না। সব প্রফেশনেই কিছু না কিছু একটু 19-20 থাকবেই। আমার যে খুব সে এক দুটো ধরো ওরকম হয়েছে বা আমার মানে ওইভাবে আমার কোনো প্রবলেম হয়নি, মানে মানে যেহেতু আমি ধরো ক্লাস ধরো ফার্স্ট ইয়ার ধরো আমি শুরু হয়েছে মানে অনেকটা ছোট থেকেই বলতে পারো। তো সেই সময় থেকে ওই লোকে ভাই 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 করে সম্বোধন করে আসছে, তো এইভাবে ভাই ভাই করে করেই তোমার আমার জার্নিটা ধরো শুরু হয়েছে, ধরো জার্নি আমার চলছে। বাহ, খুব ভালো। আর আরেকটা কথা বলো যে এই যে অনেকে যেমন তোমার ব্যাপারটা ছিল যে তুমি ফ্যামিলি সাপোর্ট পেয়েছো বা তোমাকে পুরোপুরি ফ্যামিলি গাইড করেছে, এমনকি এই যে মেকআপ প্রোডাক্ট বলো বা মেকআপের যাবতীয় যা যা জিনিস তোমার বাবাই তোমাকে সাপোর্ট করেছে, এরকম অনেকে রয়েছে। দেখো তুমি যেই ফ্যামিলি সাপোর্টটা পেয়েছো অনেকে কিন্তু সেটা পায় না। সেটা আমি শুধু ছেলেদের ক্ষেত্রে বলবো না, অনেক মেয়েদের ক্ষেত্রে হয় যে কেন মানে এত প্রফেশন থাকা সত্ত্বেও তুমি মেকআপকে বাঁচবে কেন, কারণ প্রচুর প্রফেশন, তাই তো? কিন্তু এই যে অনেকে ভাবছে যে ভয় হয়তো এগোতে পারছে না, তুমি সেই প্রজন্ম নতুন প্রজন্মদেরকে কি বলবে? নতুন প্রজন্ম এখন তো দেখো আমি ধরো শিখেছি ধরো 2017-18 এর কথা, সেই সময় আমি তো বললাম হাতে গোনা কয়েকজন ছিল, এখন প্রায় প্রচুর, আর এখন তো প্রচুর। এখন মনে করো তোমার মানে কি বলবো মানে এখন বলতে হয় না, এখন প্রায় পাড়ায় একটা করে দেখাই যায়, মোটামুটি কিন্তু দেখাই যায়। কিন্তু সব থেকে বড় কথা একটা জিনিস যেটা আমি আজকে আমি বলছি, কারণ ধরো ব্যাচে ধরো 20 জন স্টুডেন্ট থাকছে বা 10 জন থাকছে বা 15 জন থাকছে, যেটাই থাকছে, আমার কথা হচ্ছে হলো গিয়ে এখন লোকে না ছন্দে গা ভাষায়, মানে মেকআপ মানে পয়সা, মেকআপ মানেই মানে গ্ল্যামারাস, মেকআপ মানে এই, মেকআপ মানে ওই, এই একটা ব্যাপার। আমার কথা হচ্ছে তুমি আমার ধরো কোনো একটা স্টুডেন্ট থাকছে 10 জন হোক 20 জন হোক, আমার কথা কি যে এই প্রফেশনে আসো না কেন কাজটাকে ভালোবেসে আসো, আমার কামাই হবে এটা ভেবে এসো না। আচ্ছা, প্রথম থেকে আমাকে এটা ভাবতে হবে যে মানে আর্থিক দিকের কথা যদি আমি চিন্তা করি তাহলে যে কোনো প্রফেশনে সেটা যে কোনো প্রফেশনে, সেটাই আমাকে এই মেকআপের রিলেটেড ব্যাপারটা তারও বেশি দেখা যায়। কারণ কি হয় দেখো অন্য প্রফেশনে কি ধরো আমি কোথাও চাকরিতে যাচ্ছি, আমি মাস হয়ে যাচ্ছে আমাকে মায়না দিচ্ছে, এখানে তো তা না। এখানে আমি নিজে যতই সুন্দর থাকি না কেন বা নিজে আমি যতই সাজি না কেন, আমি যদি মানুষকে যদি ভালো সাজাতে না পারি মানুষ তো আসবে না। অর্ধেক মানুষ বা অর্ধেক স্টুডেন্ট এটা ভেবেই আসে যে এখন আমাদেরও শুনতে হয় যে মেকআপ করিস অনেক টাকা, হ্যাঁ এদিকে প্রোডাক্ট কিনতে হচ্ছে, এদিকে পরিশ্রম আছে, হ্যাঁ এই জিনিসগুলো তো লোক অ্যাকচুয়ালি চোখে দেখে না। তো এক সময় কি হয় যে ধরো 10 জনের মধ্যে ধরো 5 জন কাজ করছে আর 5 জনকে ধরো খুঁজেই পাওয়া যায় না, এরকম একটা ব্যাপার হয়ে যায়। কারণ তারা ভেবে আসে যে আমি মেকআপে যাচ্ছি, আমি এই করব ওই করব সেই করব, মানে পরে গিয়ে বুঝতে পারে যে না এটা এতটা ইজি প্রসেস না, এটা অনেকটা হার্ড ওয়ার্কিং তো আছেই, সাথে প্রচুর সময় প্রচুর ধৈর্য। কারণ এরকম আমাদের হয় যে আমরা ধরো কোনো আউটডোর ধরো শুটে মানে কাজে গেলাম, ব্রাইডদের ক্ষেত্রে যদি আমি বলি তো আমি ওটাই বলছি যে সকালে হচ্ছে হলো ধরো আমরা মানে খেয়ে বের হচ্ছি, মাঝখানে ধরো যদি আমরা খাওয়ার সময় পাই তো খাচ্ছি, যদি খাওয়ার সময় না পাই তো আমাদের সে রাত এসে আমরা আসতে ধরো 9টাও বাজতে পারে 10টাও বাজতে পারে, ধরো আমাদের তখন খেতে হচ্ছে। এবারে ধরো সারাদিন ধরো না খাওয়া, তারপর তো গরম রোদ বৃষ্টি ঝড় তো আছে, এগুলো তো থাকেই, তারপরে হাতে অত বড় বড় ভারী ব্যাগ, মেকআপের জিনিস, তো এগুলো কি যে কোনো কাজেই কষ্ট, কোনোটা তো আর অনায়াসে হয়ে যায় না। আজকে ধরো আমি এখানে আছি বা যতটুকুই আছি, ধরো তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে যতটুকুই আছি, তা আমাকে তো তার পেছনে তো একটা মানে ব্যাক স্টেজ, আমরা তো ফ্রন্ট স্টেজ সবসময় দেখি, ব্যাক স্টেজে তো কাউকে দেখা যায় না। তো এই কষ্টগুলো মানে যারা ধরো করে ধরো মানে এগোতে পারে তারা ধরো কাজ করে, আর যারা ধরো তারা করতে পারছে, আর যদি না হয় তো আর তাদেরকে আর হয়তো খুঁজে পাওয়া যায়, হয়তো দেখাও যায়, হয়তো মেকআপের সাথে ধরো যোগাযোগই তাদের সাথে থাকে না যে তারা যে করবে কিনা, ওই ধরো ওই শেখে অতটুকু। কিন্তু আমি এইটাই একটা নিউজ আমি মানে বলবো যে তোমরা কাজটাকে ভালোবেসে আসো, এমন মোহে এসো না যে না আমি আসলেই আমার টাকা বা আসলেই আমার কাজ, এইটা যেন না হয়। কাজটাকে ভালোবেসে আসো, হয়তো কারো 2 মাস সময় লাগবে, কারো হয়তো 5 মাস সময় লাগবে, এই সময়ের ক্ষেত্রে একটা সাকসেস দেবে তোমাকে। যে এই যে অনেক সময় হয় যে 15 দিনের একটা মেকআপ কোর্স, মানে অনেক মেকআপ আর্টিস্ট আজকাল তো সোশ্যাল মিডিয়াতে প্রচুর এরকম আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখি যে 15 দিনের একটা কোর্স, 1 মাসের একটা কোর্স, তাই তো? যে কোনো জিনিসকে যতই আমরা এক্সপিরিয়েন্স করি তত আমরা শিখতে পারি। তো তোমার কি মনে হয় মানে এই যে 7 দিন, আবার অনেকে আমি এরকমও দেখি মানে 3 দিন 4 দিন একদিন, হ্যাঁ এই যে এগুলো অ্যাকচুয়ালি কি হয় যেটা ধরো 3 দিনের যেটা হয় বা 1 দিনের যেটা হয়, সেটা হচ্ছে হলো কি কেউ যদি নিউ কামার্সরা আসে সেক্ষেত্রে তাদের প্রবলেম হবে। কেন কি তারা তো একদম জিরো থেকে তারা শিখতে যাবে না। এবার যদি কেউ যদি ধরো 1 মাসের ক্লাস করে, কেউ বা 20 দিনের ক্লাস করে, তো সেক্ষেত্রে তাকে কি হবে যে যারা ধরো গাইড করবে তাকে একদম জিরো লেভেল থেকে একদম মানে তার সাধ্য অনুযায়ী সে তাকে শেখাবে। আর একদিনের সেমিনারগুলোতে কি হয় যারা ধরো বিগিনার্স আছে তাদের জন্য একদমই না, যারা কাজ করছে বা যুক্ত আছে তাদের জন্য মানে একদম অ্যাপ্রোপ্রিয়েট।
আবার এরকমও দেখা যায় যে অনেকে যেমন বলে যে 10 দিনের ক্লাস করে কি আমি শিখতে পারবো, হ্যাঁ, বা 20 দিনের ক্লাস করে কি আমি শিখতে পারবো। এটা পুরোটাই নিজের উপরে প্রথমত, কারণ এটা হচ্ছে কি একটা আর্ট ফর্ম, মেকআপটা একটা আর্ট ফর্ম। এবারে এখানে তুমি 10 দিন শেখো, 20 দিন শেখো, 1 মাস শেখো, কোনো টিচার তো এমন তো না যে তোমাকে সারা বছর ধরে শিখিয়ে যাবে তা তো হবে না। হ্যাঁ, আমি 10 দিনে তোমাকে শিখাচ্ছি বা 20 দিনে শিখাচ্ছি, তুমি শেখো। তোমার যদি কোনো জায়গায় যদি কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে হলো কি তুমি আমাকে জিজ্ঞাসা করো, আমি তোমাকে সেখানে গাইড করতে পারবো। আর তার জন্য তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। যেমন মেকআপ, যেমন আই মেকআপ, তেমন হেয়ার। কারণ মেকআপের একটা মানে সৌন্দর্যই হয় আই মেকআপের জন্য, আবার তার থেকেও বেশি আরো সৌন্দর্য হেয়ার স্টাইলের জন্য। একদমই তাই। আমরা সব সময় সেটার জন্য প্রচুর তোমাকে প্র্যাকটিস করতে হবে, তবে তুমি বুঝতে পারবে অ্যাকচুয়ালি মানে কোন জায়গাগুলোতে প্রবলেম। একটা আই মেকআপে যতটা আমরা সুন্দর দেখতে পাই, হ্যাঁ, আমরা হয়তো দেখতে পাই যে হ্যাঁ এই জায়গাগুলো আমারও যেমন হয়েছিল প্রথমে যে আমাদের এই আই মেকআপে এই জায়গাগুলো প্রবলেম, এই মেকআপে এই প্রবলেম এখনো হয়। এখনো যদি হচ্ছিল ধরো এরকম হয় যে ধরো হয়তো আমাদের সমবয়সীরা হয়তো হলো আমরা ধরো একসাথে আছি, ধরো আমিও সাজালাম, ও সাজালো, হ্যাঁ, তো তোমার কি হয়, আমি আবার জিজ্ঞাসা করি এই আমার সাজটা ভালো হয়েছে তো, হ্যাঁ, ওরকম কোনো ব্যাপার নেই যে না আমি সব জানি বা আমারটাই বেস্ট বা আমি কোনো সময় আমি ওটা ভাবি না। সে আমার ছোটই হোক বা আমার কেউ বড়ই হোক, আমি তাকে গিয়ে বলি যে আমার সাজটাকে ভালো হয়েছে, হ্যাঁ, তাও মনে হয় কি ধর এটা ভালো হলো না, এটা ভালো হলো না, এই একটা স্যাটিসফ্যাকশনটা যে কোনো এটা কি হয় নিজের কাছে আমরা নিজেরা কোনোদিনই স্যাটিসফাই নই, এটা হচ্ছে ব্যাপার। এবার তোমাকে বলি যে এই যে পুজো খুব স্পেশাল সকলের কাছে, বাঙালি শ্রেষ্ঠ উৎসব, এই 4টে দিন নিজেকে আমরা সব সময় চাই যে ষষ্ঠীর থেকে সপ্তমীর লুকটা আরো একটু বেশি ভালো হোক, এবং অষ্টমী নবমী তো থাকে। তো তুমি পুজো নিয়ে আমার ভিউয়ার্সদেরকে কি টিপস দিতে চাও? দেখো এখন যে পরিমাণ বাইরে গরম, এই গরমটা পুজো অবধি থাকবে না কি হবে এটা একদম মানে সত্যি গরম নিয়েও যে কি করব সেই বেলায় মানে ঠাকুর দেখতে বার হওয়া মানে একটা মানে যুদ্ধ বলতে পারো। তারপর তো ভিড় রয়েছে, ভিড় তো আছেই, আর রাতে তো ধরো আরো ভিড়, নতুন জামা কাপড় সবাই পরে, আরো যেন বেশি গরম লাগে। তো টিপস বলতে হলো দিনের বেলা যারা সবসময় যারা বের হবে, ছেলেই হোক বা মেয়েই হোক, সানস্ক্রিন অবশ্যই ইউজ করবে, আর একটু হালকা সাজবে, খুব বেশি না। হালকা সাজলে কি হয় একটু আমার মনে হয় কি একটু গরম কম লাগে, একটা ব্যাপার, মানে যে আমাকে দেখবে তারও একটু গরম কম লাগবে, একদমই তাই। তো একটু হালকা সাজবে, খুব বেশি কিছু লাউড যেন দেখতে মনে না হয়। দিনের বেলাতে আরো হালকা হলে আরো ভালো হয়। হ্যাঁ, আর এখন যেটা সত্যি কথা, এখন একটা সময় খুব ট্রেন্ডিং ছিল যে লোকে একটু ভারী ভারী সাজতে পছন্দ করতো, আর এখন বলতে হয় না মানে যে বয়সের অ্যাকচুয়ালি যেটা, হ্যাঁ, তো এখন মোটামুটি কিন্তু সবাই হলো বেশ একটু ছিমছামি সাজে, এখন সবাই ভীষণ লাইটই সাজে। এখন আর কাউকে স্পেসিফিক ভাবে বলা যায় না যে না তুই বেশি সেজে ফেলেছিস, বা এখন সবাই। তার থেকেও বড় কথা, এখন মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এত লাইভ, এত ভিডিওস, এত কিছু, এখন মানে সত্যি কথা বলতে এখন মেয়েরা মানে ফোনে অর্ধেক মেকআপ শিখে নেয়, অ্যাডভান্স হয়ে যায়। শাড়ি বলো, আগে শাড়ি বলতে ধরো মার্কেটে গিয়ে শাড়ি কিনতাম নরমালি যেটা হয়, আর এখন তো হলো কি প্রচুর অনলাইন শপ, প্রচুর মার্কেটে খুব একটা যেতেই হয় না, আমাদের যেতেই হচ্ছে না, সবই আমরা বাড়িতে বসে পাচ্ছি। ট্রেন্ডিং কি আসছে, ট্রেন্ডিং কি মানে চলছে, সবটাই কিন্তু এখন মানে নখদর্পণে বলা যেতে পারে। তো এখন যেটা আমি বলবো না কেন, সামঞ্জস্য রেখে সাজো, যে বয়স সব থেকে বড় কথা যেটা আমরা যেমন অনেক সময় আমরা বলে থাকি যে কেউ 50 এজের, 50 এজে ধরো কেউ, হ্যাঁ, ধরো সেক্ষেত্রে সে একটু টিনেজারের মতন সাজলো, অনেক সময় দেখা যায়। হ্যাঁ, কিছু লোক যেমন বলে যে তার হয়তো ভালো লাগে, সে নিজেকে বয়স কম রাখতে চায় বা কিছু, বা নরমালি যেটা একটা মানে বক্তব্য থাকে তার মতন করে সে বলে, সেটাও কিন্তু একদিক থেকে কিন্তু সে ঠিকই বলে যে না হয়তো সে মানে সেই সময় হয়তো সে সাজতে পারে, এখন তার সাজতে ভালো লাগে, সে মানে এখন সাজে। এটাও যেমন একটা সত্যি কথা, তেমন আরেকটা যেটা সত্যি কথা সেটা হচ্ছে দেখো যে বয়সের যেটা, আজকে 50 বছরে যদি আমি সেরকম ভাবেই যদি আমি সাজি, তো আমাকে কিন্তু সেরকম ভাবেই দেখতে লাগবে, মানে ওই সৌন্দর্যটা আমাকে ওরকম ভাবেই মানে সুন্দর লাগবে। হ্যাঁ, এবার যদি 50 বছর বয়সে যদি আমি মানে 15 বছরের মতো সাজি, হ্যাঁ, সেটা কিন্তু দেখতে একটু হলেও কিন্তু মানে একটু কিন্তু চোখে লাগবে। দুদিক থেকে দুটো কথাই কিন্তু ঠিক, যে বয়সের যেটা। এবার আমি 15 বছরে নিশ্চয়ই আমি কি খুব বেশি মানে মানধাত্তা আমলে সাজতে পারবো না, আবার 50-60 বছরে গিয়েও আমি একদম টিনেজারদের মতন সাজতে পারবো না। অ্যাকচুয়ালি যে বয়সের যেটা সৌন্দর্য, সব বয়সেরই নিজস্ব একটা সৌন্দর্য থাকে। সেটাই বলছিলাম যে বয়সের মধ্যেও একটা সৌন্দর্য আছে, কারণ যার 15 বছর তার মুখে বা তার শরীরে যেই টিনেজার্স এর ছোপটা আছে, সেটা একটা আলাদা দিক চলে গেল। এবার 50 ইয়ার্স যে যাচ্ছে, তার যে
তার একটা চামড়া কুচকে যাওয়ার ব্যাপার রয়েছে, যেটা হয় মানে এমনি তো আমরা আজকাল 30 পার করলেই দেখবে সব, বিশেষ করে মেয়েদেরকে আরো বেশি বোঝা যায় যে একটু চোখের নিচে এমনি কালো হয়ে যাচ্ছে, বা অন্য স্কিনে আরো অন্যান্য অনেক রকমের প্রবলেম আছে। তারপরে তো সারা জীবনের মতো মনে করি যে আমি পিম্পলস তো আমাদের কোনোদিনই কারোর পিছু ছাড়ে না, তো এর একটা ব্যাপার, গরম পড়লে আরো বেশি। হ্যাঁ, তো এটা একটা ব্যাপার যে তুমি বললে যে সানস্ক্রিন আমরা ইউজ করব, দেখবে তুমি সানস্ক্রিন ইউজ আজকাল হামেশা সবাই, যে তুমি কথাটা বলে সানস্ক্রিনের কথা কিন্তু আমরা সকলেই জানি যে আমাদেরকে রোদে বেরোলে একটা সান প্রোটেকশন নিয়ে আমাদের বেরোনো উচিত। তারপরেও তুমি দেখবে যে একটা ট্যান পড়ে যাওয়া, কারণ সানস্ক্রিন যতটা একটা কেমিক্যালের পক্ষে সম্ভব সে আমাদেরকে কভার আপ দিচ্ছে, কিন্তু তারপরেও দেখবে যে সবার ক্ষেত্রে বলছি আমি, ছেলে মেয়ে, যে একটা মানে কালো হয়ে যাওয়া মুখটা একটু, বা বাড়িতে এসে যখন আমরা ফেস ওয়াশ ক্লিন করছি তারপরে একটা একটু পিম্পলস বা একটু র্যাশ, মানে এগুলোর জন্য আমরা কি করব? না এমনি ধরো আমাদের ধরো বাইরে থেকে যদি ধরো আমরা রোদে থেকে যদি ধরো ঘরে আসি, সেক্ষেত্রে ধরি মানে কসমেটিক্স যদি আমি আলোচনা করি, তো সেক্ষেত্রে দেখো এখন ট্যানিং ফেস ওয়াশ পাওয়া যায়, ট্যানিং তোমার মাস্ক ইউজ করতে পারো, হ্যাঁ এগুলোতে বেশ ভালো কিন্তু তোমার ট্যান কাটে। আচ্ছা, হ্যাঁ, কিন্তু এবার এমন তো না যে রোজ আমি কোনো ফেসে কোনো প্যাক লাগাচ্ছি, বা এটা তো রোজ তো পসিবল হয় না। আর যদি মানে হোম রেমেডি হিসেবে যদি আমি বলতে চাই, তো এটা একটা ভীষণ ভালো কার্যকরী। তোমার মানে রোদে থেকে এসে বাড়িতে এসে ভালো করে মুখটা ধুয়ে নিয়ে সঙ্গে সঙ্গে আলু গ্রেট করে যে রসটা যে থাকে সঙ্গে সঙ্গে মুখে ওটা লাগাবে, 10 থেকে 15 মিনিট রাখবে, মুখটা ধুয়ে নিবে। হ্যাঁ, এটা না যে ট্যান তোমার পড়বেই না, কিন্তু যেই ট্যানটা আমার স্কিনে থাকে সেটা কিছুটা হলেও তোমার উঠে যাবে। আর অ্যাকচুয়ালি কি হয়, ট্যানটা তো আর একদিনে হয় না, আস্তে 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 হয়। এবারে যখন তুমি রোদে থেকে এসে বাড়িতে ধরো ঢুকলে, তুমি যদি আলুর রসটা যদি মানে রেগুলার যদি লাগাও, তো একটা মানে ওই আলুর রসটা মানে সপ্তাহে যদি কেউ 7 দিন ইউজ করতে চায় সেটা করতে পারবে, কারণ এটা তো আর কোনো মানে কেমিক্যাল প্রোডাক্ট না, তোমাকে কোনো সাইড এফেক্টও দিচ্ছে না, আর তোমার ফেসে ট্যানও আসছে না। আচ্ছা, ধরো কেউ সকালবেলা কোথাও বেরিয়েছে, এবার সে হচ্ছে এসে রোদে বেরিয়েছে, এবার দুপুরবেলা এসে সে তুমি যেটা বলে সেটা করলো, তারপরে বিকেলে তার কোথাও যাওয়ার আছে, সে মেকআপ করলো, তো সেই ক্ষেত্রে কোনো রকমের মেকআপ আমি করি বা না করি, আমি যখন বাড়ি থেকে যখন আমি মানে ঘরে যাব, সবসময় মাথায় রাখতে হবে যেন ফেসে যেন মানে নোংরাটা যেন না থাকে। আমাদের বাইরে যে এত পলিউশন, এত ধুলা, এত বালি, এটা যেন মুখে যেন না থাকে। সে আমি দিনে আমি যদি 3 বারও মেকআপ করি, আমি 3 বারই আমি স্কিনটাকে ক্লিন করে নেব। আচ্ছা, ঠিক আছে। এবার অবশ্যই এবার ধরো পূজার সময় ধরো রেগুলারই পূজার সময় তো 3 বারই মানে হয়ে যাচ্ছে, যে দুপুরে যাচ্ছে, ধরো দুপুরবেলা ধরো আমি ঘুরে আসলাম, ঘুরে এসে ধরো হচ্ছিল যদি আলুর রস লাগানো হয় তো লাগালাম, যদি সময় না থাকে ফেসটাকে অন্তত পক্ষে ক্লিন রাখতে হবে। রাতে যখন আমি শুচ্ছি তখন হলো আমার ফেস ক্লিন করে দেন ঘুমাবো, ওই মেকআপ নিয়ে আমি ঘুমাবো না। হ্যাঁ, এইটা মাথায় রাখতে হবে, কারণ আমার যখনই আমার ফেসে যখন নোংরা থাকবে তখনই ধরো আমার ওই ফেস মানে ব্রণ দেখা দিবে, পিম্পলস হবে, এই প্রবলেম গুলো হয়। অনেক সময় র্যাশ যেটা তুমি বললে যে বেরিয়ে যায়, একমাত্র এই জিনিসগুলো কিন্তু আমাদের নোংরা থেকেই হয়। হ্যাঁ, নোংরা থেকেই হয়। তারপরে তোমার কেউ যদি অনেক এরকমও আছে যারা নাইট ক্রিম ইউজ করে, সে ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নিয়ে নাইট ক্রিম লাগিয়ে শুয়ে পড়বে। আচ্ছা, তো এটা ছাড়া রেগুলারের মতন করেই করতে হবে, কিন্তু যেটাই করো না কেন মেকআপের আগেও যেমন স্কিন রাখতে হবে, মেকআপ করার পরেও স্কিন ক্লিন রাখতে হবে। আশা করি যাদের যেই প্রশ্নগুলো ছিল আজকের ইন্টারভিউতে অনেকের উত্তর পেয়ে গেছে, কারণ এরকম অনেক সময় হয় আমাদের মনে অনেক রকমের প্রশ্ন থাকে, হয়তো সেই গাইডেন্সটা মানুষ পায় না, আমরা জানি না। এরকম আমি মনে করি মানে 100 এর মধ্যে হয়তো 80% লোক জানেই না আমার স্কিনের জন্য কি প্রয়োজন, তাই না? অনেকে এটাই জানে না যে আমি আদৌ আমার কি ময়শ্চারাইজারটা দরকার, বা আমি কোন নাইট ক্রিমটা ইউজ করব, কোনটা আমার জন্য সুটেবল, কোন ফেস ওয়াশটা আমার জন্য, তুমি বললে যে ট্যান রিমুভাল ফেস ওয়াশও রয়েছে, প্যাক আছে। তারপরে আর তার থেকেও বড় কথা কি, এখন মানে যে ওয়েদার, আমাদের যে ওয়েদার গরম বা হ্যাঁ, এসি থাকলে তো আলাদা ব্যাপার। এসি আর দুর্গাপূজার সময় এসি নিয়ে কোথায় কে ঘুরবে, মাথায় এসি রাখতে হবে তাহলে। হ্যাঁ, তো হলো মানে এইটা একটা মানে ভাইটাল জিনিস, যেরকম তুমি বললে ময়শ্চারাইজারের কথা। কারো অয়েলি স্কিন হোক বা না হোক, বা কারণ আর মানে এই গরমের ওয়েদারে সব সময় হচ্ছিল মানে আমাদের মাথায় রাখতে হবে মানে যেটা লাইট কভারেজ যেগুলো ময়শ্চারাইজার থাকে, যেমন ওয়াটার বেস, যেমন ময়শ্চারাইজার যেগুলো ভীষণ লাইট ফর্মুলায় হয়, মানে অয়েলি ভাবটা, সেই ময়শ্চারাইজ গুলো আমাদেরকে ইউজ করতে হবে। হ্যাঁ, এবার আমরা যদি ধরো খুব ওই তেল চিটে টাইপের যদি কোনো ময়শ্চারাইজার ইউজ করি বা কিছু ইউজ করি, তো সেক্ষেত্রে কি হয়, খুব ঘাম হয়, ফেসে আরো ঘাম হয়। আর এরকমও দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে সানস্ক্রিন লাগালেও ভীষণ ঘাম হয়। তো সেই আর সানস্ক্রিনটা একটা ময়শ্চারাইজ ফর্মুলাই তো হয়। হ্যাঁ, এখন জেল বেস সানস্ক্রিনও পাওয়া যায়, প্লাস আরেকটা তোমার মানে নিউলি লঞ্চিং যেটা বেরিয়েছে এখন, প্রায় অনেক ব্র্যান্ডই বার করেছে, সেটা হলো
স্প্রে ফাউন্ডেশন। আচ্ছা, ফাউন্ডেশন বলছি কেন, সরি, ময়শ্চারাইজার। হ্যাঁ, তো তোমার ময়শ্চারাইজার থেকেও বড় কথা তোমার স্প্রে সানস্ক্রিন। আচ্ছা, সানস্ক্রিমও এখন পাওয়া যায়। হ্যাঁ, ঠিক ঠিক। হ্যাঁ, স্প্রে সানস্ক্রিমও পাওয়া যায়। স্প্রে তোমার হচ্ছে হলো তাতে কি হয়, ঘামটা একটু হলেও কম হয়। আচ্ছা, যেহেতু এটা অনেকটা লাইট কভারেজ দিচ্ছে। আচ্ছা, আর তুমি যদি ওই চিটচিটে টাইপের যদি কোনো ময়শ্চারাইজার ইউজ করো বা সানস্ক্রিন ইউজ করো, তো সেক্ষেত্রে তো ঘামটা আসবে স্বাভাবিক। কারণ এখন শীতের দিনে ধরো ঠিক আছে চলো, কিন্তু এই ওয়েদারে তো মানে একেবারেই সামঞ্জস্য না যে তুমি কোনো তেল চিটচিটে কোনো টাইপের কিছু ইউজ করবে। তার জন্য সবসময় মাথায় রাখতে হবে যে লাইট ফর্মুলা যেটা আমরা ইউজ করতে পারবো সেটা। খুব ভালো লাগলো যে এই টিপসগুলো পেলাম, নিজের ক্ষেত্রেও সেটা প্রয়োগ করব এবং ভিউয়ার্সদেরকেও বলবো। আর তোমাকে অসংখ্য ধন্যবাদ এত ভালো ভালো টিপস দেওয়ার জন্য, আমাদের খুব ভালো লাগলো। আশা করি আপনাদের আজকের পর্ব খুব ভালো লাগলো। আবারও আমরা এইভাবেই আরও অন্য অন্য পর্বতে নিয়ে আসবো, আরও অন্যান্য মেকআপ আর্টিস্টদের, তাদের সাথেও এইভাবেই গল্প করব। এবং ততক্ষণের জন্য আপনারা দেখতে থাকবেন আমোদরা নিউজ, সঙ্গে আমি রিয়াঙ্কা। আজকের মতো এখানেই সমাপ্তি। ধন্যবাদ।